আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের রাজনীতি বর্তমানে এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে ক্ষমতার প্রশ্নের চেয়েও বড় হয়ে উঠেছে রাজনৈতিক আচরণের প্রশ্ন। রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র থেকে আওয়ামী লীগের অনুপস্থিতি যেমন এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে, তেমনি বিএনপি ও জামায়াতে ইসলামী দেশের দুই প্রথাগত বিরোধী দল এই সুযোগে কিভাবে ব্যবহার করবে সেটিও এক ঐতিহাসিক পরীক্ষার বিষয় হয়ে উঠেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আওয়ামী লীগের অবর্তমান অবস্থায় তারা যে মুক্ত রাজনৈতিক পরিসর পেয়েছে সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগানোর পরিবর্তে এক ধরনের অপকৌশল, অন্তকলহ ও শিশুসুলভ প্রতিক্রিয়া দিয়ে তারা নিজেদের রাজনৈতিক অযোগ্যতা প্রমাণ করছে। বিএনপি জামাতের ক্রমাগত দূরত্ব নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ইতিমধ্যেই ১৪ মাস অতিক্রান্ত হয়েছে। দেশের জনগণ ও রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে এখন প্রধান প্রশ্ন, নির্বাচন আদৌ হবে কিনা, আর হলেও তা সুষ্ঠু হবে কিনা। ইতিহাস বলছে, বাংলাদেশের রাজনীতি যখনই সংকটময় মোড়ে এসে দাঁড়িয়েছে তখন নেতৃত্বে দৃঢ়তা ও রাজনৈতিক সদিচ্ছা থাকলে অসম্ভবকে সম্ভব করা গেছে। অথচ এই সরকারের গতি শুরু থেকেই ছিল ঢিমে তেতালা। তাদের মূল ধারণা ছিল বিরোধী দলগুলো দুর্বল, তাই তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। কিন্তু বাস্তবে দেখা গেল আওয়ামী লীগের নিষিদ্ধ অবস্থায়ও বিএনপি ও জামাত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালাতে পারছে। এটাই তাদের জন্য আশীর্বাদ হতে পারত যদি তারা ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করত। কিন্তু তারা করল উল্টোটা। অন্তর্বর্তী সরকারের বিলম্বিত কার্যক্রমের দায় নিজেদের মধ্যকার অবিশ্বাস ও প্রতিযোগিতায় চাপিয়ে দিল। বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে ছিল। তাদের অনুপস্থিতি প্রথমবারের মতো রাজনৈতিক ময়দানকে মুক্ত করে দিয়েছে। কিন্তু বিএনপি ও জামাত এই সুযোগকে রাজনৈতিক পরিপক্কতা দিয়ে কাজে লাগাতে পারেনি। আওয়ামী লীগের সহিংস রাজনীতির অভিযোগ যতই সত্য হোক না কেন, বাস্তবতা হলো তারা একটি সাংগঠনিক সংস্কৃতি তৈরি করেছিল যা ক্ষমতায় থাকলে দমনমূলক, কিন্তু বিরোধিতায় থাকলে তীব্র প্রতিক্রিয়াশীল। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি জামাতের সামনে ইতিহাসের এক সোনালী সুযোগ এসেছিল নিজেদের গণতান্ত্রিক সংস্কৃতি পুনর্গঠনের, জনগণের আস্থা পুনরুদ্ধারের। কিন্তু তারা সেই সুযোগকে গালাগালি, ছোটখাটো দলগত প্রতিদ্বন্দ্বিতা ও কৃতিত্ব লুণ্ঠনের মানসিকতা দিয়ে নষ্ট করছে। ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মাইলফলক। ফ্যাসিবাদের শাসন, রাষ্ট্রীয় নিপীড়ন এবং একদলীয় মনোপলি রাজনীতির বিরুদ্ধে এই অভ্যুত্থান ছিল জনগণের সম্মিলিত বিদ্রোহ। এর কেন্দ্রীয় শক্তি ছিল তরুণ সমাজ, বিশেষত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত হল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এক নতুন রাজনৈতিক দল যারা রাষ্ট্রের পুনর্গঠন ও প্রজন্ম ভিত্তিক নেতৃত্বের পরিবর্তনের পক্ষে অবস্থান নেয়। কিন্তু এখানেই বিএনপি ও জামাতের রাজনৈতিক দূরদৃষ্টি ব্যর্থ হয়। তারা ভেবেছিল এই ছাত্রনেতারা তাদের ছায়াতলে কাজ করবে, কিন্তু যখন দেখা গেল ছাত্রনেতারা নিজেদের স্বাধীন রাজনৈতিক সংগঠন গঠন করেছে, তখনই শুরু হলো কটূক্তি, অপপ্রচার এবং প্রকাশ্য হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা। রাজনীতি যখন ত্যাগের বদলে প্রতিহিংসার পথে হাঁটে, তখন সেটি পরিণত হয় বালখিল্য রাজনীতিতে, যেখানে যুক্তি, নীতি ও সৌজন্যবোধের কোনো স্থান থাকে না। বিএনপি ও জামাত ঠিক সেই ভুলেই পতিত হয়েছে। বিএনপির এক সাবেক ছাত্রনেতা, টকশো ভিত্তিক কিছু নেতা, এমনকি দলের অভ্যন্তরের উচ্চ পর্যায়ের নেতারাও এনসিপি নেতাদের নিয়ে যেভাবে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা গণতান্ত্রিক রাজনীতির সৌজন্যের পরিপন্থী। রুমিন ফারহানার মতো জনপ্রিয় মুখও যখন টকশোতে নতুন রাজনৈতিক প্রজন্মকে ব্যঙ্গ বিদ্রূপ করেন, তখন বোঝা যায় বিএনপির মানসিকতা এখনও অতীতে বন্দী।
জামাতে ইসলামী যারা নিজেদের ইসলামী শিষ্টাচারের ধারক হিসেবে তুলে ধরে তারাও একই পথে হাঁটছে। মিয়া গোলাম পরোয়ারের বক্তব্য, নতুন ছাত্ররা বাপের সঙ্গে পাল্লা দিও না, রাজনীতিতে অধ্যত্বের এক জঘন্য উদাহরণ তৈরি করেছে। যারা দীর্ঘদিন রাজপথে নিপীড়িত ছিল, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, তারা আজ নতুন প্রজন্মের কাছে সেই নিপীড়কের ভাষাতেই কথা বলছে। এই মানসিকতা শুধু নৈতিক অবক্ষয় নয়, রাজনৈতিক দূরদৃষ্টির সংকেত। বাংলাদেশের ইতিহাস প্রমাণ করে প্রতিটি যুগান্তকারী পরিবর্তন এসেছে নতুন শক্তির হাতে। 1954 সালের যুক্তফ্রন্ট মুসলিম লীগের একচিটি আধিপত্য ভেঙেছিল। 1979 সালে নবগঠিত বিএনপি পুরনো দলগুলোর জায়গা দখল করেছিল। 1986 সালের পর এরশাদের জাতীয় পার্টির রাজনীতির নতুন কেন্দ্র গড়ে তুলেছিল। আজ এনসিপির আবির্ভাবও সেই ধারাবাহিকতারই অংশ। ছাত্র নেতাদের নেতৃত্বে গঠিত এই দলটি যদি সংগঠন ও নীতি উভয় ক্ষেত্রে দৃঢ়তা বজায় রাখতে পারে, তাহলে ভবিষ্যতে এটি হতে পারে বাংলাদেশের রাজনৈতিক পুনর্জাগরণের প্রতীক। কিন্তু পুরনো দলগুলোর নতুনকে ভয় পাওয়ার মানসিকতা তাদেরকে আবারও পশ্চাৎগামী করে তুলেছে। বিএনপি ও জামাত উভয়ই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না, বরং আমরাই একমাত্র যোগ্য শাসক, এই আত্মমুগ্ধ ধারণা তাদের রাজনৈতিক মৃত্যুর কারণ হতে পারে। এনসিপি রাজনীতিতে একটি নতুন সংস্কৃতি আনতে চায়, আদর্শভিত্তিক রাজনীতি, তরুণ নেতৃত্ব এবং দলীয় জবাবদিহির সংস্কৃতি। কিন্তু তারা টিকে থাকবে কিনা তা নির্ভর করছে জনগণের উপর এবং নিজেদের সাংগঠনিক দৃঢ়তার উপর। বিএনপি ও জামাতের উচিত ছিল নতুন এই শক্তিকে প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হিসেবে দেখা। একই উদ্দেশ্য, স্বৈরাচার বিরোধী, গণতন্ত্রপন্থী ও ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান থাকা সত্ত্বেও তাদের পরস্পর বিরোধী আচরণ জনগণের মনে বিভ্রান্তি তৈরি করছে। ফলে যে ঐক্য 1 বছর আগেও জাতিকে অনুপ্রাণিত করেছিল, আজ তা ভেঙে পড়ছে। রাজনীতিতে পরিপক্কতা বলতে বোঝায় প্রতিপক্ষকে সম্মান করার, ভিন্ন মতকে সহ্য করার এবং বৃহত্তর লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়ার ক্ষমতা। বিএনপি ও জামাতের বর্তমান আচরণে এই 3টি গুণের কোনোটিই নেই। তারা নতুন প্রজন্মকে ছোট করে দেখে নিজেদেরই ক্ষতি করছে। তাদের এই মানসিকতা 1990-এর পর থেকেই ধীরে ধীরে স্পষ্ট হয়েছে। যেখানে ক্ষমতার রাজনীতি প্রাধান্য পায়, আদর্শিক রাজনীতি বিলুপ্ত হয়। আজও সেই ধারা অব্যাহত। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতি বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। শেখ হাসিনা নিজেকে এখনও প্রধানমন্ত্রী দাবি করে যে বিবৃতি দিয়েছেন, তা আসলে রাজনৈতিক বিভ্রমেরই প্রকাশ। কিন্তু এই বিভ্রমকে বিএনপি ও জামাতের উচিত ছিল সুযোগ হিসেবে ব্যবহার করা, জনগণের আস্থা অর্জনের, বিকল্প নেতৃত্ব তৈরির। বরং তারা নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি, আসন সমঝোতা ও নেতৃত্বের লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এতে জনগণ স্পষ্ট বুঝতে পেরেছে, বাংলাদেশে এখনও এমন কোনো দল নেই যারা সত্যিকারের বিকল্প সরকার হতে পারে। বাংলাদেশের রাজনীতি এখন নৈতিকতার এক গভীর সংকটে নিমজ্জিত। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গণতন্ত্রের একচ্ছত্র মালিকানা দাবি করে এসেছে। বিএনপি ও জামাতও এখন সেই একই পথে হাঁটছে, শুধু মুখোশ আলাদা। এই 3 দলের রাজনীতির কেন্দ্রে নেই জনগণ, আছে ক্ষমতার আকাঙ্ক্ষা, দলীয় আনুগত্য ও প্রতিশোধের সংস্কৃতি। এর বাইরে উঠে কেউ ভাবতে চায় না। বাংলাদেশের রাজনৈতিক পরিসরে এনসিপির মতো নতুন শক্তি আবির্ভূত হওয়া এক ইতিবাচক সংকেত। কিন্তু এটি টিকে থাকার জন্য প্রয়োজন জাতীয় ঐক্যের রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক সহাবস্থানের সংস্কৃতি। বিএনপি ও জামাত যদি সত্যি নিজেদের গণতন্ত্রপন্থী বলে দাবি করতে চায়, তবে তাদের প্রথম কাজ হওয়া উচিত নতুন দল ও তরুণ নেতৃত্বকে অবজ্ঞা নয়, বরং সহযোগিতা করা। তাদের উচিত রাজনৈতিক বালখিল্যতা পরিত্যাগ করে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে গণতন্ত্র পুনর্গঠনে ভূমিকা নেয়া। বাংলাদেশের রাজনীতিতে আজ একটি মৌলিক প্রশ্ন উত্থাপিত হয়েছে, আমরা কি পরিপক্ক গণতন্ত্রের দিকে এগুচ্ছি নাকি পুরনো মানসিকতার আবর্তে ঘুরপাক খাচ্ছি? বিএনপি ও জামাতের সাম্প্রতিক আচরণ দেখে মনে হচ্ছে তারা এখনও
পরিণত রাজনীতির পার্ট নেয়নি। নতুন প্রজন্মের নেতৃত্বকে হেয় করা, তাদের অবদান অস্বীকার করা, এগুলি প্রমাণ করে তারা অতীতের অন্ধকার থেকে মুক্ত হতে পারেনি। রাজনীতি কোনো ব্যক্তির, গোষ্ঠীর বা দলের একার সম্পত্তি নয়, এটি জনগণের সম্পদ। এই সত্যটি যে দল আগে উপলব্ধি করবে তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। অন্যথায় ইতিহাস আবারও নতুন শক্তিকে জন্ম দেবে, যারা পুরনোদের ইতিহাসে পরিণত করবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।